আজকে আমরা আলোচনা করব মেল অ্যাডজাস্টমেন্ট বা অপসঙ্গতি। আমরা জানি যে এসএলএসটির একটা অন্যতম মেন্টাল হাইজিন বা মেন্টাল হেলথের যে অধ্যায় আছে 8 নম্বর ইউনিট, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট ও অপসঙ্গতি। এখান থেকে একটি প্রশ্ন আমরা প্রায় বছরই দেখেছি, অন্তত পক্ষে দেয়, একটি বা এখানে বেশিও দিতে পারে। অপসঙ্গতিমূলক আচরণের কারণ, প্রতিকারের উপায় আছে, শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন রকম আছে। তো আগে আমরা বেসটা বুঝবার চেষ্টা করবো, অবশ্যই আগের দুটো ক্লাসের মতন সহজভাবে। অপসঙ্গতি, আমি একটা কথা অনেকবার বলেছি, যখন সরাসরি কোনো অর্থ না বুঝবো তার বিপরীত অর্থে চলে যাবো। অর্থাৎ আমার উল্টো দিকে যে আছে, আয়নায় দাঁড়িয়ে আছে, তাকে দেখলে আমার চেহারার রূপ পাওয়া যায়। সরাসরি কাউকে না খুঁজলে, আমরা যেমন কোনো মানুষকে না চিনতে পারলে তার পরিচিত কাউকে ধরি। অপসঙ্গতি এর উল্টো করলে কি হবে? সঙ্গতি, তাই তো? অপসঙ্গতির উল্টো করলে দাঁড়াবে সঙ্গতি। সঙ্গতি বিধান তো আমরা জেনেছি বা পড়েছি। সঙ্গতি মানে মানিয়ে চলা, অ্যাডজাস্টমেন্ট। মেল অ্যাডজাস্টমেন্ট এর অর্থ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট মানে কি? মানিয়ে চলা পরিবর্তিত পরিস্থিতির সাথে, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে চলা হচ্ছে সঙ্গতি বিধান বা অ্যাডজাস্টমেন্ট। তাহলে অপসঙ্গতি মানে মানিয়ে চলতে না পারা। ওকে, মেল অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট করতে না পারার যে বৈশিষ্ট্য, যে গুণ বা যে দোষ, সেটাকেই বলছি মেল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ সঙ্গতি বিধান করতে না পারাই অপসঙ্গতি। এইটা শিশু, কিশোর, বালক সবার মধ্যেই দেখা যায়, বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যেও দেখা যায়। আমরা উদাহরণ সহযোগে বলবো, এটা খুব খুব কমন জিনিস আমাদের লাইফে, আমাদের বাস্তব পরিস্থিতিতে। অপসঙ্গতিমূলক আচরণ বলতে সেটাকে বোঝায় যখন একজন ব্যক্তি, আমি এখানে শিশু, কিশোর, বালক বলে ভাগ করলাম না, ব্যক্তি হিসেবে ধরলাম, যখন একজন ব্যক্তি পরিবর্তিত পরিস্থিতিতে বা তার পরিবেশের সাথে বা নিজের সাথে সঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারে না, বা মিলিয়ে চলতে পারে না, বা তাল মিলিয়ে চলতে পারে না, তাকেই বলা হয় অপসঙ্গতি বা মেল অ্যাডজাস্টমেন্ট। কিছু বৈশিষ্ট্য বা কিছু দোষ বা গুণের কারণে একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী সঠিক অ্যাডজাস্ট করতে পারে না, তাকেই বলা হয় মেল অ্যাডজাস্টমেন্ট। মেল অ্যাডজাস্টমেন্ট তাকেই বলা হচ্ছে। আশা করি কনসেপ্টটা এইটুকুর মধ্যেই ক্লিয়ার। এর ভেতরে বেশি ঢোকার আমার প্রয়োজন নেই, কারণ আমাদের ডেফিনেশন আসবে না যে মেল অ্যাডজাস্টমেন্ট কি। যদি এখান থেকেও আসে এই বৈশিষ্ট্যকে কি বলে, তাকে আমরা বুঝে যাব অপসঙ্গতি, কারণ সেই বৈশিষ্ট্যে আমরা চলে যাব। অপসঙ্গতিমূলক আচরণের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের মানসিক বিকাশ সঠিক হয় না। আমি এটার বোর্ড ওয়ার্ক করবো না, খুব সংক্ষেপে দুটো একটা পয়েন্ট বলে বেরিয়ে যাবো, মেন জায়গায় যাবো। এদের দৈহিক বিকাশ সম্পূর্ণ হয় না, অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ক্ষেত্রে মানসিক ত্রুটি থাকতে পারে। এরা পারিবারিক ভাবে বিভিন্ন কারণে হেনস্থা বা অবহেলার শিকার হয়ে থাকতে পারে, তাই তো? অপসঙ্গতিমূলক আচরণ যারা করে তারা অনেক ক্ষেত্রে সামাজিক ভাবে অনেকটা পিছিয়ে থাকে, বা সামাজিকতার ক্ষেত্রে তারা দুর্বলতা প্রকাশ করে। এইবার নাও কাম টু দা পয়েন্ট, মেন জায়গায় আসছে। তাহলে অপসঙ্গতি কি, কিছুটা কনসেপ্ট আশা করি হয়েছে। এবারে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে অপসঙ্গতিমূলক শিক্ষার্থীদের লক্ষণ কি। আমি একজন শিক্ষক হিসেবে, আমি কি আর তুমি কি, তুমিও শিক্ষক আমিও শিক্ষক। আমি এখন একটা স্কুলে পড়াই, তুমি কদিন পরের থেকে পড়াবে, এর বেশি তোমার আমার মধ্যে কোনো তফাৎ নেই। আমি বারবার বলেছি, ক্রোনোলজিক্যালি আমি একটু আগে জন্মেছি, সেটাই হয়তো ব্যাপার। তাহলে কি করে আমরা একজন শিক্ষার্থীর অপসঙ্গতি আছে সেটা বুঝবো? তিনটে দিক আছে, তার সাব পয়েন্টে আসবো। একদম যেখান থেকে প্রশ্ন দেখ আমরা দেখে যাতে চিনতে পারি, সেইভাবে চেষ্টা করছি আমি। প্রথম হচ্ছে কতগুলো আছে বেসিক একটা ফিজিক্যাল কতগুলো লক্ষণ আছে। 1 নম্বর হচ্ছে দৈহিক লক্ষণ আছে কিছু। দৈহিক লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এই শিক্ষার্থীর আছে। আর এছাড়া যেটা বুঝতে পারবো আমরা আচরণগত কিছু লক্ষণ দেখে, আর কিছু বলতে পারো প্রাক্ষবিক কিছু লক্ষণ দেখে। এই তিনটে দিক, এক হচ্ছে দৈহিক, একটা তার আচরণগত দিক, এই আচরণটা সবচেয়ে বড় ব্যাপার, আর থার্ড হচ্ছে কি বললাম, প্রাক্ষবিক কিছু ইমোশনাল কিছু তার দিক আছে, সেইগুলো আমি শুধু ওয়ার্ডগুলো লিখে ছেড়ে দিলাম। দৈহিক কতগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো একজন শিক্ষার্থী বা একজন শিশুর বা একজন কিশোর কিশোরী তার অপসঙ্গতি বা মেল অ্যাডজাস্টমেন্ট আছে, মেল অ্যাডজাস্টমেন্ট যুক্ত। কারণ আমাকে আগে আইডেন্টিফাই না করলে তাকে আমি স্পেশালাইজ করতে পারবো না, ক্লাস আমি মেইনটেইন করতে পারবো না, শিক্ষার্থীর উন্নতি করতে পারবো না। তাহলে আগে দৈহিকটাই। ফিজিক্যাল কি কি আছে? প্রথম কথা হচ্ছে ফিজিক্যালি যেটা দেখা যায়, দেখবে তোতলামো। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, সব কমন জিনিস আমাদের। অপসঙ্গতিমূলক আচরণের শিশুর একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে তোতলামো থাকে। দেখবে টেনশনে বলে তুই বল। আমি কোনো কাউকে মিমিক্রি করছি না, কাউকে ছোট করছি না, কাউকে হেয় করছি না, এটা সমস্যা।
সব ক্ষেত্রে তোতলামো মানেই মেল অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে মেল অ্যাডজাস্টমেন্টের কারণে স্বাভাবিক কথা বলে, কিন্তু তার যখনই একটা প্রয়োজন বোধ হচ্ছে, স্যার কথা জিজ্ঞাসা করছে, পাড়ার কেউ কোনো বিষয়, তোতলামো বেরিয়ে যাচ্ছে, পারছে না বলতে। তোতলামোটা কিন্তু একটা অপসঙ্গতিমূলক আচরণ। আরো বলছি, খুব কমন জিনিস, বারবার একই কথা বলছি আমি। মাথা নাড়া অকারণেই করে যাচ্ছে, বিভিন্ন রকম ভাবে। ক্লাস হলে বসে আছে, কিছুই নাই, দোলে দোদুল দোলে দোলে না, মাথা নেড়ে যাচ্ছে অকারণে। আরো আছে, আমি তো আর পাটা এখানে দেখাতে পারছি না, তাহলে আমার পা মাথায় তুলতে হবে। পা দোলানো আছে তোমাদের মধ্যে কার কার আছে? খুব প্রেশার আছে, এর সলিউশন বলবো, কিছুটা মেনটেন করে দেখবে। পা দোলানো মানে চেয়ারে বসে আছে, মানে আমি হাত দুটো যদি পা ধরে ঝিকঝিক করে নড়ছে, এরকম পাশের এই পাতা মাতো, পাশের লোকের গায়ে গায়ে চলে যাচ্ছে, হুশ নেই, সে কিন্তু সেন্সে করছে না, সে বারবার বারবার পা দুলিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এটা হয়, বেঞ্চে বসে পা নাড়াচ্ছে, পাশের লোকের অসুবিধা হচ্ছে, সাউন্ড হচ্ছে, ওর মাথায় নেই। এগুলো সবই কিন্তু মেল অ্যাডজাস্টমেন্ট লোক আচরণ। এছাড়া আরো আছে, এখানেই শেষ নয়, রেলের হকারদের মতন বলছি। তারপরে নখ কাটা, দাঁত দিয়ে নখ কাটা, ঠিক আছে, আমি আর পুরোটা লিখলাম না, হ্যাঁ, দাঁত দিয়ে নখ কাটা আছে না, মানে নখে কিছু নেই, পারলে আঙ্গুল শুদ্ধ খায় না, করেই যাচ্ছে। কতজন আছে বড় হয়ে গেছে, আমার এক নিজে ভাগ্নে আছে, আঙ্গুল চুষছে, আমি লিখলাম না, আঙ্গুল চোষা। বাচ্চারা চুষবে, এটাই স্বাভাবিক, ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী তো। কিন্তু বড় হয়ে গেছে, 14, 15, 16, 20 বছর, সুযোগ করে করছে, অথবা নখ কাটছে, ঠিক আছে। এই যে এইগুলো, এই সবগুলো আচরণই কিন্তু কি, এগুলো সবই কিন্তু অপসঙ্গতিমূলক আচরণ, অকারণে করছি। এর বাইরেও আরো আছে, এর বাইরেও আরো আছে। মোটামুটি এইগুলো হচ্ছে দৈহিক, যে কটা বৈশিষ্ট্য ফিজিক্যালি হচ্ছে, এর কারণ কিন্তু মেন্টালি। আমরা যখন এর কারণে যাব, মেন্টালি আছে, সোশ্যালি আছে, ফিজিক্যালি আছে, বিভিন্ন আছে। সবটা শুধু দেহের কারণে ভালো লাগছে বলে পা দোলাচ্ছে তা নয়, ওর হেড অফিস থেকে প্রবলেম হচ্ছে। আমি বলছি না তারা সাইকো প্রবলেম আছে, সেটা বলছি না, কিন্তু সেটাই তো আমরা জানবো মেল অ্যাডজাস্টমেন্টের কারণ, তার সমাধান, প্রতিকারের কৌশল। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, একজন না দুজন, যে স্যার এটা তাড়াতাড়ি আসুন। তাহলে এইগুলো দেখে আমরা বুঝতে পারবো, এই বৈশিষ্ট্যগুলো দেখলে, যে এই সমস্ত শিশু বা এই সমস্ত ব্যক্তি বা কিশোর কিশোরী যাই হোক না কেন, যে বয়সের হোক না কেন, তাদের মেল অ্যাডজাস্টমেন্ট বা তোমার যে অপসঙ্গতি আছে। নেক্সট, আচরণ। কোন কোন আচরণ দেখে বুঝবো? প্রথমেই আমার মুখে একটা নাম চলে এসেছে, কিন্তু আমি বলবো না, কারণ ব্যক্তি স্বাতন্ত্রতা বলে একটি আছে। আমার ক্লাসের 2-3 জন আমার পরম ছাত্র আছে, তাদের মধ্যে এই গুণটা আছে। মানে 11-12 যতই পড়ে না কেন, 5-6 না পড়ি ঠিক মজা আসে না স্কুলে, যাই বলো না কেন, এদের সাথে মিশে আলাদা মজা আছে, বন্ধুর মতন মেশা যায়, সবচেয়ে ভালো বন্ধু তো এরাই। এদের মধ্যে কয়েকজন আছে, নামটা মুখ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু বলছি না, যাই হোক, এরা মানে এমন কোন দিন নেই এর নামে 2-3টে কমপ্লেন নেই। এই এরে খোঁচা দিয়ে দিয়েছে, একে কলম দিয়ে মেরেছে, এর মানে ওই প্যান্টের বা জামারে যে এখানে টান মেরে হুক ছিঁড়ে দিয়েছে, সে আক্রমণ ধর্মিতা যাকে বলে। পরক্ষণেই ছেলেটি খুব ভালো, ইয়েস, পরক্ষণেই সেই ছেলেটি ভালো, সুন্দর কথা শুনছে, যখনই বোঝানো হচ্ছে এটা কিন্তু ঠিক করেছিস না স্যার, কেন স্যার রাগ হয়ে গেছিল, জানেন আমার, তুই আমাকে অভিযোগ কেন জানানিলা, স্যার জানেন না এই কথা বলে মাথা ঠিক থাকে, আবার দেখি টেম্পার হয়ে যাচ্ছে। অথচ যখনই বলছে বাবা তুই এটা ঠিক করলি কি, না স্যার ভুল হয়েছে, আমি মারবো কি তার আগে হয়তো কান ধরে বসে আছে, স্যার তুমি আমাকে মারো দুটো, কি বলবো, ফেস করতে হয়। আমি একার অভিজ্ঞতা বলছি না, এটা যারাই আছি আমরা বা পাড়া প্রতিবেশীদের মধ্যেও তোমরা দেখেছো, শুধু স্কুলেই তো থাকে না বাচ্চারা, সব জায়গায় থাকে, কিছু ছেলে মেয়ে আছে দেখবে এরা খুব আক্রমণধর্মী হয়, খুব আক্রমণধর্মী, কামড়ে খিমচে দিচ্ছে, এই করে দিচ্ছে, বাচ্চাদের মধ্যে হয় এই আক্রমণধর্মিতা। এতটা আক্রমণধর্মিতাটা কিন্তু ঠিক নয়, এদের ভেতরের কারণ রয়েছে, এটা অপসঙ্গতিমূলক আচরণ। তারপরে কি, এই যন্ত্রটা আরো মারাত্মক জিনিস, মিথ্যা কথা বলা। মানুষ মিথ্যা বলে না এমন দুনিয়ায় নেই এই বাজারে, কিন্তু অকারণ মিথ্যে বলা এ কিন্তু একটা মারাত্মক জিনিস, যেখানে মিথ্যে বলার দরকারই নেই, সাধারণ কথা বলছে, আমরা আজকে মাছ দিয়ে ভাত খেয়েছি, আমি আজকে বাবা 4 রকম মাছ এনেছিল জানিস, হয়তো মাছ ছাড়া ডিম ধরে মানে নিরামিষ ভাত খেয়েছে, তার অন্যায়ের কিছু নেই, অপরাধের কিছু নেই, মানে মিথ্যে বলতে হবে যে কোনো জায়গায়, যে কোনো কারণে মিথ্যে বলা, এইটা কিন্তু একটা অপসঙ্গতিমূলক
আচরণ। মিথ্যে বলা মানে অপসংগত নেই, কিন্তু অকারণে অনর্গল খুব স্মার্টলি মিথ্যে বলার চেষ্টা করছে কোনো শিশু, বালক, কিশোর, এটা কিন্তু একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট মূলক আচরণ হতে পারে। এই এছাড়া যেগুলো আছে অতিরিক্ত তোমার যে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করা, কোনো কারণে চিৎকার চেঁচামেচি করছে, অতিরিক্ত হঠাৎ করে রেগে যাচ্ছে, কোনো কারণ নেই, কারণে মানুষ রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অকারণে অতিরিক্ত ভাবে তোমার যে কেউ চিৎকার চেঁচামেচি করে, কিছুই হয়নি, বিরাট কিছু করে সব সময় যেখানে যাচ্ছে ওই উল্লোড় করতেছে, এটাও একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট, বড়দের মধ্যেও থাকে। আর এই যে আর একটা আছে কলহ প্রিয়, মানে বলে না মানে পাগলের মানে কিসে কিসে না আনন্দ হয়, সেই রকম হচ্ছে কলহ প্রিয়, মানে ঝগড়া দেখলেই খুশি, মানে নিজেও যে ওখানে ঢুকে বলে কিছু ছেলেপিলে আছে এরকম। অথবা ঝগড়া হচ্ছে এই লোকের মাঝখানের পজিশনটা নিয়ে নেবে, আবার এর দিকে মানে কে কি বলছে ওর স্পটে যে দেখতেছে, ঝগড়া লাগলেই খুশি, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, আমরা অশান্তি ঝামেলা দেখলে ভয় পাই, এড়িয়ে চলি, মেটানোর চেষ্টা করি, এরা না, এরা খোঁচা দিয়ে বাড়ুক, নিজেও জড়াতে পছন্দ করে, অন্যের ঝগড়া দেখে এনজয় করে। এটা একটা স্বাভাবিক মানুষের লক্ষণ হতে পারে। তোমার কি মনে হয় আমরা অশান্তি ঝগড়া কেউ পছন্দ করে কোনোদিন? হ্যাঁ করে, কিছু মানুষ আছে, তুমি নিজের চারপাশে মেলাও, এরকম ক্যারেক্টার একটা দুটো নিশ্চয়ই পাবে। এইটাও একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট, এটাও কিন্তু একটি সমস্যার মধ্যে পড়ছে, এটা স্বাভাবিক নয়। এবার প্রাক্ষোভিক দিক থেকে, প্রক্ষোভ মানে কি বারবার বলেছি, প্রক্ষোভের ইংরেজি কি বলেছি? ইমোশন। এই ইমোশন মানে আমরা সাধারণত বাংলায় বলি ইমোশন মানে তো আবেগ, কিন্তু আমার আমাদের সাইকোলজিক্যাল টাইমে ইমোশন মানে শুধু আবেগ নয়, আবেগপূর্ণ সমস্ত আচরণই আমার ইমোশন বা প্রক্ষোভ। আবেগ সহ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, হিংসা, হাসি, অনুভূতিমূলক সমস্ত আচরণই হচ্ছে প্রক্ষোভ। এই প্রক্ষোভ থেকে এসে প্রাক্ষোভিক, ইমোশন, ইমোশনাল। এই প্রাক্ষোভিক ক্ষেত্রে কিছু আচরণ দেখে শিক্ষার্থীদের যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, অপসংগতি আছে বোঝা যায়। কোনগুলো থেকে বুঝবো? ফোবিয়া, অকারণ ভীতি, যাকে আমরা বলছি ফোবিয়া, পরে হয়তো আমরা সুযোগ পেলে ডিটেলসে যাবো আমরা এগুলো। ফোবিয়া মানে অকারণ ভয়, কোনো একটা কিছু দেখলেই অকারণ ভয় পাচ্ছে। আরশোলা দেখে অনেক মহিলা ভয় পায়, আরে বাবা ওটা কি খেয়ে ফেলবে না, তবু একটা আতঙ্ক, সে অব্দিও ঠিক আছে, পেতে পারে। বইয়ের ছবিতে, বইয়ের পৃষ্ঠার মধ্যে ছবিতে ও মা গো চিৎকার করে উঠছে, ইটস কল্ড ফোবিয়া, আতঙ্ক, অকারণ ভীতি। এই অকারণ ভীতিটা যখন স্থায়ী হয়ে যাবে যে কোনো মানুষের, সাধারণতম অন্ধকার দেখলে চিৎকার করে উঠছে বা এই ধরনের বিষয়, কিছু কিছু বিষয়ের সাথে তার এমন একটা মানে সেই প্যাভলভের ঘন্টার ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণের সম্পর্কের মতন হয়ে যাচ্ছে, যেটার সাথে ওই প্রতিক্রিয়াটা যায় না, ভয় প্রতিক্রিয়া হওয়ার কথা নয়, সেইটাকে বলা হচ্ছে, এইটাও কিন্তু একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তারপরে আরো আছে, আমি না এটাকে এখানে লিখলাম, হ্যাঁ, দুশ্চিন্তা। দুশ্চিন্তা আমাদের কার না হয়, কিন্তু ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি না ফ্যানটা এখন যদি খুলে পড়ে মাথায়, এই ভয়ে ফ্যানই চালাতে ভয় পাচ্ছি, গরমে ঘামছি, ফ্যান চালাবো না, এই যদি হাল হয়। হ্যাঁ, হতে পারে, অনেক ঘটনা এরকম ঘটে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে আমি গাড়িতে চড়তে ভয় পাচ্ছি, হয়তো অকারণ দুশ্চিন্তা, আচ্ছা কাল যদি আমাদের এখানে ভূমিকম্প হয়, আমি তো দোতলার ঘরে থাকছি, আমি তো নামতে পারবো না, কি হবে? অকারণ উল্টো উটকো পাটকা কিছু চিন্তা ভাবনা নিজের মনকে অস্থির করে তুলছে, শরীরকে ব্যস্ত করে তুলছে, বাড়ি শুদ্ধ লোক তার প্রতি মানে তার চারপাশের প্রতিবেশী, বলছি সেটা বাড়ির লোক হতে পারে, আত্মীয় হতে পারে, বন্ধুরা হতে পারে, তাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলবার চেষ্টা করছে। দিস ইজ ম্যাল অ্যাডজাস্টমেন্ট, এটা স্বাভাবিক নয়। চিন্তা হওয়াটা স্বাভাবিক, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আমাকে এসএসসি ক্র্যাক করতে হবে, স্বাভাবিক। অনেকেই বিবাহিত আছেন এখানে, বা তাদের বেশিরভাগই আছেন তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বা অন্যান্য বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অকারণ দুশ্চিন্তা, অহেতুক ভয়, সেটা কিন্তু স্বাভাবিক নয়, সেটা হচ্ছে আমার ম্যাল অ্যাডজাস্টমেন্ট। আর আরো কিছু আছে, হীনমন্যতা। এই হীনমন্যতা, ফ্রাস্ট্রেশন যেটা আসছে আমাদের, এই হীনমন্যতা কিন্তু দারুণ। ইনফিনিটি কনফ্লিক্ট, নিজের মধ্যে আমার দ্বারা কিছু হবে না মানে, হ্যাঁ সব হবে না আমার দ্বারা, সেটা আমিও জানি, সেটা তুমিও জানো, সেটা সবাই জানি,
তার মানে নিয়ে আমাদের কিচ্ছু হবে না, এটা হতে পারে না। সব বিষয় নিজেকে ছোট করতে থাকা, সবার হয়ে গেল আমারই হলো না। কোন একটা ভালো খবর দিয়ে যাচ্ছ, জানিস তো আমার ছেলেটার না এই হয়ে গেছে, সবাই হয়ে গেল আমাদেরটার কি হলো, এই যে আমাদের আর কিছু, এই শুরু হয়ে গেল তার বিলাপ আক্ষেপ। সেই বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে যায়, তার মনে যেন বিলাপ উঠে গেল। অর্থাৎ সে নিজেকে হীনমন্যতায় ভুগছে, ইনফিনিটি কনফ্লিক্ট তার মধ্যে কাজ করছে অকারণে। এইটাও কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অপসঙ্গতি। আরেকটা লাস্ট বলে এখানে ছোট, নেক্সট আসবো, অনেকগুলো টপিক আছে। বদমেজাজ। এই বদমেজাজ কিন্তু একটা অন্যতম তোমার যে, আরে মেজাজ সবারই সবসময় একরকম থাকে না, তোমার আমার সবারই মেজাজ খারাপ হয়, গরম হয়, উত্তেজিত হওয়াটাও একটা স্বাভাবিক ইমোশন, আবেগ প্রকৃতি। কিন্তু অকারণে কারণ নেই, ভালো কথা বলতে বলতে হঠাৎ করে টেম্পারেচার 2 থেকে 102 হয়ে গেল, তো স্বাভাবিক, এটাকে স্বাভাবিক লক্ষণ বলা যায় না, এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। অর্থাৎ এটাকে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা ম্যাল অ্যাডজাস্টমেন্টকে 3টে দিক থেকে ভাগ করলাম, দৈহিক, আচরণগত, প্রাক্ষবিক। আশা করি অবধি ক্লিয়ার করতে পেরেছি। এইবার এই অপসঙ্গতি কি করে বিচার করা হয় বা নির্ণয় করা হয় সেটা এবার আসছি। খুব ইজিলি আমরা এই বিষয়গুলোতেও যাওয়ার চেষ্টা করব। ফিডব্যাক দিয়ে কিন্তু অবশ্যই জানাবে পার্ট যে পার্টটা কোনো পার্টে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, তোমাদের ফিডব্যাকটা খুব বড় আমার জন্য। এবারে অপসঙ্গতিমূলক আচরণ একজন শিক্ষার্থীর মধ্যে কতটুকু আছে বা আছে কিনা সেইটা তোমার যে নির্ণয় করার মেইন 2টো পদ্ধতি আছে। তারপরে আসবো আমরা অপসঙ্গতিমূলক আচরণের কারণে। প্রধান 2টো পদ্ধতি, 1 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ, অবজারভেশন। সেকেন্ড, কিছু স্কেল আছে বা অভিক্ষা আছে, টেস্ট আছে, ঠিক আছে। আমরা যেমন তোমার যে পড়লাম না, বুদ্ধির অভিক্ষা পড়ছিলাম, পার্সোনালিটি টেস্ট গুলো পড়ছিলাম, তোমার আগ্রহের অভিক্ষা পড়ছিলাম, ঠিক তেমনই আমরা এবারে কি জানবো, তোমার যে এই যে আমাদের ম্যাল অ্যাডজাস্টমেন্ট পরিমাপের কিছু অভিক্ষা আছে। ইয়েস, প্রথমত অবজারভেশন, পর্যবেক্ষণ। এই যে এতক্ষণ ধরে যে বৈশিষ্ট্যগুলো, যে উদাহরণগুলো দিলাম, এগুলো কি কোনো কিছু টেস্ট করতে হয়েছে আমাদের? আমরা তো কিভাবে জেনেছি? অবজারভেশন, পর্যবেক্ষণ করে। কোন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে বোঝা যায় যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এর বাইরেও আছে অপসঙ্গতিমূলক আচরণ। এইগুলো সাধারণত কি একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করে বোঝা যায়। একটি ছেলেকে যদি যখন ক্লাসে দেখছো কয়েকদিন, এই ছেলেটি সত্যি ডিস্টার্বিং, অকারণ কথা বলছে, আরো আছে, চুরি করা আছে, কিন্তু আমি বললাম না, চুরি করা, অকারণ স্কুল পলায়ন, এগুলো সবই অপসঙ্গতিমূলক আচরণ। কিন্তু অনেক আছে, কলম ব্যাগ ভর্তি, তবু অন্যের কলম চুরি করে নিয়ে যাচ্ছে, অন্যের ক্ষতি করা, এটা অপসঙ্গতিমূলক আচরণ। আমার দরকার নেই, কিন্তু ওর এই জিনিসটা ঠিক, টিফিন টাইমে ওরা খেতে যাবে, ঠিক নিয়ে ভেঙে দেবো। এই অপসঙ্গতিমূলক আচরণগুলো, এগুলো একমাত্র কি করে পাই? আমরা পর্যবেক্ষণ করি। অন্যতম কৌশল হচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে অভিক্ষা। অপসঙ্গতিমূলক আচরণের পরিমাপ করবার জন্য বেশ কিছু তোমার যে কি আছে বলতো, টেস্ট আছে, অভিক্ষা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোজার্স বলে একজন মনোবিদ। রোজার্স, এই মনোবিদ রোজার্স একটি স্কেল তৈরি করেছেন যেটাকে বলা হয় পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট। কি বললাম? পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট। সংক্ষেপে কি বলবো? PAT। তাহলে PAT এর প্রবর্তককে রোজার্স, মনোবিদ রোজার্স বা রোজার্স হচ্ছে পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট। এর সাহায্যে এমন একটি অভিক্ষা, যেমন বুদ্ধি পরিমাপের বিভিন্ন অভিক্ষা দেখলাম, ইন্টারেস্ট পরিমাপের বিভিন্ন অভিক্ষা দেখলাম, তেমনি একজন শিশু বা একজন ব্যক্তির উপর কতটুকু অপসঙ্গতি আছে বিভিন্ন প্রশ্ন করার সাহায্যে পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট PAT এর সাহায্যে দেখা যায়। এছাড়া আরো একজন মনোবিদ আছেন, তার নাম হচ্ছেন বেল। এই মনোবিদ বেলেরও একটি কিন্তু স্কেল আছে, অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি। অ্যাডজাস্টমেন্ট, তাহলে এর প্রবর্তক কে বলেছি? মনোবিদ বেল। অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি, তাই তো, ইনভেন্টরি, অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি। এর প্রবর্তক তাহলে কে? অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI কিন্তু, তাই তো। এর প্রবর্তক হচ্ছেন মনোবিদ বেল। এই বেলের অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি দ্বারাও কিন্তু কি করা যায়, তোমার যে পার্সোনালিটি, যে তার পার্সোনালিটির মধ্যে কতটা ডিসঅর্ডার আছে, অর্থাৎ ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, যেটাকে বলছে অপসঙ্গতি, সেটা নির্ণয় করা যায়।
এছাড়া আরেকটি স্কেল আছে টেইলরের অ্যাংজাইটি স্কেল। টেইলর, মনোবিদ টেইলরের একটি স্কেল আছে, তার নাম হচ্ছে অ্যাংজাইটি টেস্ট। অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে উদ্বেগ, আমরা হয়তো পড়বো এটা পরে, তাই তো? এই অ্যাংজাইটি স্কেল যেটা আছে এর সাহায্যে কি করা হয়? অ্যাংজাইটি স্কেলের সাহায্যে কি করা হয়? ব্যক্তিত্বের যে তোমার যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অপসঙ্গতি, অ্যাংজাইটি, হ্যাঁ অপসঙ্গতি আছে সেটা নির্ণয় করে। তাহলে অপসঙ্গতি নির্ণয়ের তিনটে স্কেলের কথা আমরা জানলাম। এক হচ্ছে বেল, তার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি, রজার্সের কি পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট পিএটি প্যাট, আর টেইলরের কি অ্যাংজাইটি স্কেল। এই তিনটি স্কেলের সাহায্যে কি করা হয়? পর্যবেক্ষণ ছাড়াও এই তিনটি স্কেলের সাহায্যে তোমার যে নির্ণয় করা যায় ম্যাল অ্যাডজাস্টমেন্ট। এইবার যেটা জানবো আমরা, এই অপসঙ্গতির কারণ কি, ব্যক্তির মধ্যে অপসঙ্গতি কেন আসে, সেটা এবার একে একে আমরা আসি। প্রথম চারটে ভাগে ভাগ করা যায় মেইন। একটা হচ্ছে ব্যক্তিগত কারণ, এছাড়া আসবে তোমার পারিবারিক, সামাজিক এবং শিক্ষাগত। শিক্ষার্থীর প্রেক্ষাপটে আমরা পড়ছি, এই জন্য শিক্ষাগত দিকটা আসলো। যদি শিক্ষার্থীর প্রেক্ষাপট ছাড়া পড়ি, শিক্ষাগত দিকটা আসবে না। তাহলে প্রথম হচ্ছে ব্যক্তিগত কারণ, অর্থাৎ আমার মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, আমার কিছু কারণেই আমার মধ্যে এটা তৈরি হয়েছে, বিশেষত দৈহিক দিক থেকে বা মানসিক দিক থেকেও হতে পারে। আমার কি কি কারণে? প্রথমত হচ্ছে দৈহিক ত্রুটি। অনেক ক্ষেত্রে, এটা কিন্তু সব ক্ষেত্রে নয়, আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। দৈহিক কোনো যদি ত্রুটি থাকে কারোর মধ্যে, বিশেষ ত্রুটি, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে অন্য ছেলেমেয়েরা খেলাধুলা করছে, আমি করতে পারছি না, অন্যরা এটা করছে, আমি করতে পারছি না, তারা দেখবে ধীরে 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 আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়। তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের জিনিস কাজ করে, করাটাই হয়তো স্বাভাবিক। আর পারিপার্শ্বিক পরিস্থিতি তাদের সাথে এমন আচার আচরণ করে, সেটা আরো বাজে হয়, আরো খারাপ হয়। এর ফলে কি হয়? তাদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অপসঙ্গতিমূলক আচরণ তৈরি হয়ে যায়। অর্থাৎ ব্যক্তিগত কারণের মধ্যে দৈহিক ত্রুটি কিন্তু একটি অন্যতম কারণ। নেক্সট হচ্ছে অসুস্থতা। যদি কোনো শিক্ষার্থী বা ব্যক্তি দীর্ঘদিন রোগ ভোগ করে, এটা স্বাভাবিক, একটা বিরক্তি চলে আসে, আসাটাই স্বাভাবিক। দীর্ঘদিন রোগ ভোগ, দীর্ঘ রোগ ভোগ, এটাও কিন্তু দেখবে না, একটু অসুস্থ হলে একটু মেজাজ খিটখিটে হয়ে যায় অনেক সময়। অর্থাৎ অপসঙ্গতিমূলক আচরণ চলে আসতে বাধ্য, সেটা কয়েকদিনের অসুস্থতাতে আমাদের হয়, দীর্ঘদিন যদি হয় সেক্ষেত্রে এটা তৈরি হতে পারে। তারপর হচ্ছে কোনো কারণে যদি মানসিক দুর্বলতা আসে, অনেক ব্যক্তির মধ্যেই বা শিক্ষার্থীদের মধ্যেই মানসিক দুর্বলতা, মেন্টাল এবিলিটি সবার তো এক হয় না। আমরা বুদ্ধাঙ্কর ক্ষেত্রে যা জানি যে খুব কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তির হয়, বিশেষ করে যাদের বুদ্ধি একটু কম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের মুখে পড়ে, ছোটবেলা থেকে অবহেলা করা হয়, বিভিন্ন কারণে তাদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়, তারা নিজেদেরকে গুটিয়ে নেবার চেষ্টা করে, তারা বিভিন্নভাবে তার একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে ওর মধ্যে থেকে, ফলে তাদের মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ। আর একটা এখানে বলি, এটাকে ছেড়ে দেব। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে ভুল মূল্যায়ন। ভুল মূল্যায়ন কি? দেখো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। তোমার সম্বন্ধে বারবার আমি ভুল মূল্যায়ন করছি, তোমার ইভ্যালুয়েশন আমার ভুল হচ্ছে, ভালো উদ্দেশ্য নিয়ে তুমি কোনো কাজ করছো কিন্তু তোমাকে তোমারই দোষ পড়ছে, এটা তো সমাজের নিয়ম। যে যত ভালো কাজ করতে যায় তার ঘাড়ে দোষ বেশি পড়ে, এটা জগতের নিয়ম। একবার দুবার তিনবার এমন আমারই সব দোষ, যা করবা, দেখো উত্তেজিত হয়ে যায়। যে লোকটি ভালো নিঃস্বার্থভাবে কাজ করছিল, ঠিক আছে আমি এত খারাপ, এবার করে দেখাবো, অর্থাৎ হিংস্রতা তৈরি হয়ে যেতে পারে, রিভেঞ্জ নেওয়ার অবস্থা, আক্রমণ ধর্মীতে চলে আসতে পারে শিশুদের দিক যদি আমি ভাবি। অর্থাৎ বারবার যদি একজনের মূল্যায়ন ভুল করা হয়, তার ইভ্যালুয়েশনটা যদি আমি ঠিকঠাক না করতে পারি, তাহলে কি হবে? তার মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ তৈরি হয়ে যেতে পারে। এইবার যেটা আসছে 2 নম্বর হচ্ছে পারিবারিক কারণ। ব্যক্তি তার নিজের কারণে কিছু ম্যাল অ্যাডজাস্টমেন্ট তো তার মধ্যে হলো, এইবার ফ্যামিলিগত কিছু কারণ আছে, তার কারণে তোমার যে ব্যক্তির মধ্যে, শিশুর মধ্যে, শিক্ষার্থীর মধ্যে, যাই বলি না কেন, অপসঙ্গতিমূলক আচরণ তৈরি হতে পারে। প্রথমত হচ্ছে আর্থিক। দেখো এটার একটা খুব শুনতে খারাপ লাগলো ব্যাপার, এই আর্থিক, এখানে একটা কথা আছে, এই অর্থনীতির সাথে মনোবিদরা বলছেন তোমার যে ম্যাল অ্যাডজাস্টমেন্টের সম্পর্ক হচ্ছে পজিটিভ, যদিও সব ক্ষেত্রে এটা সত্যি নয়। আমি আমার ব্যক্তিগত তোমার মনোবিদরা যতই বলুক, আমার মনে হয় সব ক্ষেত্রে কিন্তু এটা সত্যি নয়। সেটা কারণ বলছে আর্থিক সচ্ছলতা যত কম হবে,
ম্যাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু তত বাড়বে। আর যদি আর্থিক সচ্ছলতা বাড়ে ম্যাল অ্যাডজাস্টমেন্ট কমে আসবে। এটা বলছে অর্থাৎ সচ্ছলতা বিশেষ করে দারিদ্র শ্রেণীর মধ্যে অভাব বেশি, তাদের মধ্যে অপসংগত আচরণ বেশি। অনেক ক্ষেত্রে এটা ঠিক, খুব মা বাবা সারাদিন খাটুনি করছে এ করছে কিন্তু কিছু পাচ্ছে না, তারপরেও অন্য ছেলেরা অনেক কিছু পাচ্ছে, একটা নিজের মধ্যে একটা রাগ মানে হিংস্রতা কাজ করে, অপসংগত হয়। কিন্তু সব ক্ষেত্রে তাই নেই। অনেক ধনী পরিবারের ছেলেরা তাদের মূল্য ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, বিশেষ করে ফিজিক্যালি অনেক ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলো আমরা দেখছি এবং হয়েই থাকে, এটাই স্বাভাবিক। তারপরে এরপরে যেটা আসে পিতামাতার অশিক্ষা। পিতামাতার অশিক্ষা মানে পিতামাতার অশিক্ষা, পিতামাতাকে এমএ পাস করতে হবে নাকি? তা নয়। এই বিষয়ে অনেক ক্ষেত্রেই পিতামাতার সঠিক গাইডেন্সের অভাব। শিশুদের সাথে সন্তানের সাথে কি আচরণ করব, তাদের প্রতি কতটা রেসপেক্ট করব, কতটা করব না, কতটা ছাড় দেব, কতটা কঠোরভাবে আমি তাকে শাসন করব, এই জিনিস বোধগুলো আমাদের নেই। প্যারেন্টাল বোধগুলো না থাকার কারণে এটা ঠিক আমাদের মতন দেশগুলোতে এই সঠিক প্যারেন্টিং না জানার কারণে কত শিশু যে ম্যাল অ্যাডজাস্টমেন্টের শিকার হয় তার কোনো শেষ নেই। আমি এই নিয়ে অনেকবার সরব হয়েছি আমার অন্য একটি চ্যানেলে। কিন্তু এখানে যেটা দেখি যে কি হয়, বেশিরভাগ এক সন্তান, বাবা ডাক্তার হতে চেয়েছিল পারেনি, মা মিউজিশিয়ান হতে চেয়েছিল পারেনি। অর্থাৎ বাবা চাইছে ছেলেকে ডাক্তার করতে, মা তাকে গান শেখাবে। আমার কাকার ছেলেটা ও আবার ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ারের দিকেও ঢোকাবো। ওর ছেলে সুইমিং শেখে, তার উপরে সুইমিং আমার ছেলেকে শিখতে হবে। সব কিছু তৈরি করতে যে একটা অশ্বডিম্ব তৈরি করে দিচ্ছি। অর্থাৎ ছেলেটার মধ্যে অপসংগতি আসতে বাধ্য, সঠিক প্যারেন্টিং না জাগানোর কারণে আমাদের দেশে কিন্তু এটা হয়। সব দেশে হয়, আমাদের দেশে বেশি। আর এর বাইরে যেটা আছে প্যারেন্টাল অ্যাটিটিউড, যেটাকে আমরা বলি প্যারেন্টাল অ্যাটিটিউড বা অন্যদের দৃষ্টিভঙ্গি কি, এইটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। অন্যদের দৃষ্টিভঙ্গি বিশেষ করে দ্বিতীয় সন্তানের জন্ম হলে, ভাই বা বোনের জন্ম হলে তাদের দেখবে এই ভাই বোনের প্রতি বড় একটা রাগ তৈরি হয়ে যায় অনেকে। তার কারণ এই প্যারেন্টাল অ্যাটিটিউড ঠিক না থাকার কারণে। আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা বা প্রতিবেশীরা, তোমার ভাই হয়েছে, তোমার আদর এবার কমে গেল। বড় মেয়ে বা বড় ছেলেটিকে এই কথা বারবার যখন সবাই বলছে, ওর ভাইয়ের প্রতি একটা শিশু মন্ত, ও তো বোঝে না, যাও তোমাকে কেউ কোলে নেবে না, তোমাকে কেউ দেখবে না। এই যে এইগুলো বাবার তোমাকে আদর করবে না, ওর মধ্যে একটা ইনফিনিটি কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যা ওর মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি করছে, করাটাই স্বাভাবিক। তাহলে এটার জন্য দায়ী কে? পরিবার। প্যারেন্টিং যে অ্যাটিটিউড গুলো আছে সেগুলো না জানার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে। আর নেক্সট যেটা হয় কি, পিতামাতার সম্পর্ক, এটা তো একটা বড় কারণ আমরা জানি। এই পিতামাতার মধ্যে যদি রোজ চুলাচুলি লেগেই থাকে, তাই তো ওই খুন্তি ছুঁড়ে দেওয়া, জুতো ছুঁড়ে দেওয়া সারাদিন যদি চলতে থাকে, এর ড্যাশ ড্যাশ উদ্ধার করা, ও ড্যাশ ড্যাশ উদ্ধার করছে, তাহলে সেখানকার ছেলে মেয়েদের মধ্যে অপসংগতি, তো নিরাপত্তাহীনতা আসবে। নিরাপত্তাহীনতা অপসংগতির একটি বড় কারণ, হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে। আর একটা যেটা তথ্য যেটা বলছে, পালিত সন্তানদের মধ্যে এই অপসংগতিটা কিন্তু খুব বেশি, মানে অ্যাডপ্ট করা সন্তানদের মধ্যে। কেন জানো? তোমরাও বুঝো। যখন তারা জানতে পারে, পিতামাতা যতই বুঝতে না দিক, ওই যে বললাম আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশী সমাজ, এরা তোমার উপকারে না লাগুক, ক্ষতিতে লাগতেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তোর বাবা মা এটা না, তোকে কুড়িয়ে এনেছে, ভেবেছে অবস্থাটা। এই যদি একটি 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর যাই বয়স হয় না কেন, একটি ছেলে বা মেয়ে জানতে পারে তোর বাবা মা এটা না, তো অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, ভাবো তো তার মেন্টাল অবস্থাটা কি হতে পারে। জাস্ট ইমাজিন। সেই ছেলেটির আচরণ স্বাভাবিক হলে সেটাই তো অস্বাভাবিক, তারপরেও যদি সেই ছেলেটি বা মেয়েটির আচরণ স্বাভাবিক থাকে, সেটাই আমি বলবো অস্বাভাবিক। এখানে অস্বাভাবিক হয়ে যাওয়াটাই স্বাভাবিক, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হওয়াটাই তার অ্যাডজাস্টমেন্ট। এই যে এই সমস্যাগুলো আমাদের খুব তোমার যে পরিবর্তন। আরেকটা লাস্ট কারণ বলছি, বারবার স্থান পরিবর্তন। অনেক ক্ষেত্রে কর্মসূত্রে বা বিভিন্ন কারণে পিতা মাতা দেখা গেল বারবার স্থান পরিবর্তন করছে। এই স্থান পরিবর্তনের ফলে শিশুদের মধ্যে কি হচ্ছে, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাচ্ছে, তখন তাদের অপসংগতি তৈরি হচ্ছে। এবার থার্ড কারণটাই আমরা আসছি। থার্ড হচ্ছে সামাজিক কারণ। কিছু সোশ্যাল কারণ যেগুলো বললাম তার মধ্যেও কিন্তু অনেক সামাজিক কারণ উঠে এসছে। আরো কিছু স্পেসিফিক সোশ্যাল কারণ রয়েছে যার কারণে অপসংগতি হয়। প্রথমত হচ্ছে আমাদের সামাজিক স্তর বিন্যাস বলে একটা ব্যাপার আছে, তাই তো। স্তর বিন্যাস বলতে ধনী দরিদ্র
তারপরে বিভিন্ন কাস্টিজম, এইগুলো আমাদের কি করে অনেক ক্ষেত্রে সন্তানদের ছেলে মেয়েদের দূরে সরিয়ে রাখে। আমি একই বয়সী ছেলে, ওর বাবার পয়সা আছে বলে এত কিছু পাচ্ছে, আমি গরিব, আমি কিচ্ছু পাচ্ছি না। এই যে বিভিন্ন কারণে কাস্টিজম আছে আমাদের সমাজে, খুব খুব ভয়ঙ্কর একটা খারাপ প্রথা। এই সমস্ত আরো বিভিন্ন কারণে কি হয় আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অনেক ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যায়। তারপর অবসর যাপনের সুযোগ না থাকা, আমাদের সোসাইটিতে অবসর টাইমটা ভালোভাবে কাটাবে, অবসর টাইম মানে গেম খেলতে হবে, তাস খেলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেই জায়গাটাই আমরা দিতে পারিনি। প্রাচীন গ্রিক দেশে অবসর সময়ের জন্য স্কুল ছিল, যেখান থেকে স্কুল তৈরি হয়েছে, আমরা জেনেছি সেগুলো নিশ্চয়ই। সেইখানে আমাদের দেশে এত যুগ পরে এসো, ভাবো তো অবসর সঠিকভাবে পালন করবে ছেলেরা কোন জায়গাটায় তুমি তোমার বাড়ির ছেলেটাকে পাঠাবে, যেখানে যা টাইম পাস কর। ফলে বিভিন্ন কারণে অপসঙ্গতিমূলক আচরণ হচ্ছে। নেক্সট যেটা আসছে আর্থিক নিরাপত্তা, অনেকটাই সেই প্রথম কারণটার মতোই। আমাদের অনেক মানুষের মধ্যে আমরা জানি আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে। আর্থিক নিরাপত্তা মানে আজ চলছে কাল কিভাবে চলবে, অর্থের জন্য পিছিয়ে পড়তেছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। ফলে আমি প্রথমেই বলেছি অর্থনীতি যত খারাপ হবে, অপসঙ্গতি অবস্থা তত খারাপ হবে, তার আচরণের মধ্যে সংগতি বিধানের পরিমাণটা তত কম হবে। ফলে এই আর্থিক নিরাপত্তা অভাবটা একটা বিরাট কারণ। তারপরে আরেকটা যেটা লাস্ট বলে এখান থেকে বেশি বাড়াবো না, বয়স্কদের আচরণ। এই অনেক ক্ষেত্রে বয়স্করা সঠিক পথ দেখানোর কথা তা তো দেখাই না। তোমরা নিজেদের অভিজ্ঞতায় বলো তো, অনেকেই আছে তুমি যাকে সম্মান করতে বা এখনো করো, চাকরিটা হলো না, না আর হবে না, ছাড়, আরে দেখ ওই অমুকে জানিস তো, ওই কুয়েত চলে গেছে কাজে, ভালো পয়সা পাঠাচ্ছে, কাটা ঘাই নুনের ছিটা, 9 বছর পরীক্ষা নেই। আর এই সমস্ত মানুষগুলোর এই ধরনের কথা মনে হচ্ছে কতটা যন্ত্রণা, তীরের মতন চাবুকের মতন বেঁধে না। ঠিক এইরকম বিভিন্ন ভাবে, কারণ এই লোকটা রোজ যখন বলছে ধর এই লোকটাকে আর সম্মান দিয়ে লাভ নেই, এর সামনে এখন থেকে গালাগালো দেবো, এর সামনে নেশা ভাঙবো, কিছু ছেলেদের মধ্যে অ্যাটিটিউড চলে আসে, তাকে দেখানোর জন্য আমি খারাপ আচরণ করবো। এই যে এই প্রসঙ্গটা আসছে, ফলে বয়স্কদের কিছু আচরণও কিন্তু এর জন্য দেয়। লাস্ট 4 নম্বর হচ্ছে শিক্ষাগত। আমরা শিক্ষক হিসেবে তো শিক্ষাগত দিকটা দেখব। দুজন মনোবিদ কাপলন এবং ওডিও, ক্যাপলন, এই দুজন মনোবিদ, ক্যাপলন বললাম একটা, আর ওডিয়ার মতোই, ওডিয়া, ঠিক আছে, ও ডি ই এ, ওডিয়া, এই দুজন মনোবিদ শিক্ষাক্ষেত্রে, বিদ্যালয়ে বা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ গঠনের 11টি কারণ রয়েছে। যে 11টি কারণ আছে স্কুলের, যে কারণে শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতি ঘটে, সে 11টি কারণ আমি বলবো না, এর মধ্যে কয়েকটা বলবো। প্রথম হচ্ছে, এগুলো আমরাও জানি কমন, এক হচ্ছে বলছে পাঠ্যক্রম। বলছে আমাদের পাঠ্যক্রম এমনই ত্রুটিপূর্ণ, একঘেয়েমিতে পরিপূর্ণ, যার ফলে কি হয় শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি আগ্রহ আসে না, অপসঙ্গতিমূলক আচরণ সেক্ষেত্রে তৈরি হতে বাধ্য। নেক্সট হচ্ছে পরিবেশ। শ্রেণী এবং বিদ্যালয়ের পরিবেশটাই অনেক ক্ষেত্রে হয়ে যায় আতঙ্কের কারণ। স্কুলটাকে তো অনেকে কি মুরগির খাঁচার সাথে তুলনা করে, পাঁচিল টপকে ছেলেরা পালাচ্ছে, পাঁচিল টপকে, যেখান থেকে পড়লে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তারপরে লিখতেছে কেন, তার কাছে স্কুলটাকে বদ্ধ একটা জেলখানা মনে হচ্ছে। জেলখানার কয়েদিরা যেমন পাঁচিল টপকে পালায় শোনা যায়, একটা ছাত্র পালাচ্ছে, ভাবো তো স্কুল থেকে, এটা নিত্যদিনের রেপুটেড স্কুল থেকে আমাদের মতো সাধারণ স্কুলের ঘটনা এটা হচ্ছে। তার মানে স্কুলটা তার ভালো লাগছে না, পরিবেশটা আমি তার এনজয়ফুল করতে পারিনি, তাদের মতন করতে আমরা সিস্টেম ব্যর্থ, শিক্ষক হিসেবে আমরা ব্যর্থ। সেটাই বলছে পরিবেশের কারণে ওই যে স্কুল পালানো একটা অপসঙ্গতিমূলক আচরণ, এবং পালিয়েছে তার কারণ হিসেবে মিথ্যে কথা বলবে, জীবিত লোককে মৃত বলবে, সুস্থ লোককে অসুস্থ বলবে, পেটে কিচ্ছু হয়নি বলবে পেট ব্যথা করছে। তাহলে অপসঙ্গতিমূলক আচরণটা কে তৈরি করলো? স্কুলের পরিবেশ। স্কুলের পরিবেশও কিন্তু আমাদের কি করছে, তোমার যে আরেকটা হচ্ছে অতিরিক্ত শাসন। যদিও এখন তো মারধর ছেড়ে দাও, গোপনীয় দেওয়া যাবে না, তবু বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ডিসিপ্লিন করার চেষ্টা ছেলে মেয়েদের আগ্রহকে কমিয়ে দিচ্ছে স্কুলের প্রতি। ফলে বিদ্যালয় তাদের মধ্যে যে সেম অপসঙ্গতিমূলক আচরণ তোমার যে করছে না। তারপরে খেলাধুলার সুযোগ না থাকা, বিদ্যালয়ে খেলাধুলা এবং সহ পাঠ্যক্রমের সুযোগ না থাকা। আরে খেলার মধ্যে তো আনন্দ পায় ছেলেরা, কি আছে বুঝি না। দেখো এখনকার স্কুলের সিস্টেম যদি থাকি, 10টা 40 থেকে 4:30 একটা ছেলে, শীতের দিনে সন্ধ্যে হয়ে যায়, খেলবে কখন? 7টা সাবজেক্ট 8টা ক্লাস, ভাবো তো, ক্লাস 9-10 কথা বলছি, 700 নম্বরের মাধ্যমিক পরীক্ষা হয়, প্রতিদিন ক্লাস কটা? 8টা। আমাদের 8টা সাবজেক্ট ছিল, তবু 7টা ক্লাস হয়েছে।
যে কোনো একটা সাবজেক্ট প্রত্যেকদিন অফ থাকতো, আর এখন 7টা সাবজেক্ট 8টা ক্লাস, মানে একটা ক্লাস রিপিট হবে। ভালো লাগে ছেলে 10টা 40টা, আরে শিক্ষকদের রাখতে হয় রাখুন, 6টা অবধি রাখুন, কি আছে, আমি তো বাধ্য। কিন্তু ছোট ছোট ছেলেগুলোকে তারা খেলাধুলার মাঠ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা শুধু মোবাইলের দোষ দিচ্ছি, এর দোষ দিচ্ছি, সিস্টেমের দোষ আমরা দিচ্ছি না। যাই হোক, বলতে গেলে আবার অনেকে বলবে যে শিক্ষকরা নিজেরা ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজছে, আসলে বিষয় সেটা নয়। অর্থাৎ খেলাধুলার সুযোগই নেই স্কুলে, সুযোগই নেই। ম্যাক্সিমাম মিনিমাম কিছু স্কুল এক্সট্রা সুযোগ দেয়, বেশিরভাগ স্কুলগুলোতে সব আছে, পরিকাঠামো আছে, খেলার সুযোগ খুব কম। আমার কথা হচ্ছে 4টে ক্লাস করে আর 3টে ক্লাস খেলুক না মাঝে মধ্যে, কি আছে? এক একটা ক্লাসে কি একটা বিরাট বিরাট পণ্ডিত তৈরি করতে পারছি আমরা? পারছি না, আমরা ব্যর্থ, সিস্টেম ব্যর্থ, শিক্ষক হিসেবে আমরা ব্যর্থ, তারপরেও এই সিস্টেমই চলছে। যাই হোক, এই প্রসঙ্গে অন্য সময় কখনো বলবো। তাহলে খেলাধুলা আর হচ্ছে কি সঠিক প্রশিক্ষণের অভাব। এই যে অপসঙ্গতিমূলক আচরণ দূর করার ক্ষেত্রে বা অপসঙ্গতি যাতে না হয়, ছোট ছোট শিশুদের কি কি অপসঙ্গতিমূলক আচরণ দেখছি সেটাকে আর বাড়তে দেব না, এইটা বোঝার মতন প্রশিক্ষণই তো আমাদের টিচারদের নেই, শিক্ষকদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানের নেই। ফলে কি হচ্ছে, অপসঙ্গতি আচরণ বাড়ছে। আমরা অপসঙ্গতিমূলকের অপসঙ্গতি বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে বললাম, পরিমাপের কারণ বললাম, বোঝার উপায় বললাম, আর কি এর কারণগুলো বললাম। এর সমাধান প্রিভেনশন পরের ক্লাসে নিশ্চয়ই বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।